আসসালামু আলাইকুম। এই করোনাকালীন শেষ মুহূর্তে সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার উচ্চতর গণিত এই গ্রুপের শিক্ষার্থীদের সঙ্গে আছি আমি শাহনাজ কাউসার পপি, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের একটি পরীক্ষা হয়ে গেল এবং সামনে তোমাদের টেস্ট পরীক্ষা। আমরা জানি যে বোর্ড কর্তৃক তোমাদেরকে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত আকারে সিলেবাস দেওয়া আছে। তোমাদের গ্রুপে এই সিলেবাসটি আমাদের শিক্ষকরা সংযোজন করেছেন। আমি আশা করি তোমরাও দেখেছো এবং সেটির মধ্যে দেখবে দ্বিতীয় পত্রে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে তোমাদের গণিত চ্যাপ্টারটি আছে এবং গণিত চ্যাপ্টারের মধ্যে আমরা জানি যে 3টি অধ্যায় আছে। একটি হচ্ছে পরাবৃত্ত, একটি হচ্ছে উপবৃত্ত এবং একটি হচ্ছে অধিবৃত্ত। তোমাদের নির্বাচনী পরীক্ষার আগে আমি উপবৃত্ত এবং পরাবৃত্ত পড়িয়েছিলাম। আজকে আমি অধিবৃত্ত তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি যে সূত্রটি দেখাবো সেটি হচ্ছে মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট অধিবৃত্তের প্রমিত সমীকরণ। আমরা উপবৃত্তের প্রমিত সমীকরণ পড়েছিলাম, পরাবৃত্তের প্রমিত সমীকরণ পড়েছিলাম। আজকে পড়ব অধিবৃত্তের প্রমিত সমীকরণ। এখানে আমি আর বিস্তারিত তো যাব না, কারণ এই অধিবৃত্তের সঙ্গে উপবৃত্তের সমীকরণের অনেকখানি মিল আছে। সেই জন্য আমরা খালি ছবিটি দেখব যে আমাদের অধিবৃত্তের ছবিটি হচ্ছে এরকম, এটা কেন্দ্র এবং এখানে হচ্ছে খেয়াল করো, এটা হচ্ছে mz আর এটা হচ্ছে mz। আচ্ছা, তাহলে এখানে অধিবৃত্তের আমাদের কেন্দ্রটি হচ্ছে সি। দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ এই বিন্দুতে ছেদ করছে। আমরা পরাবৃত্ত করার সময় দেখেছিলাম যে এখানে কি ছিল, একটি ফোকাস ছিল, তাই না? উপকেন্দ্র ছিল, সেই উপকেন্দ্র দিয়ে আমরা একটি পরাবৃত্ত করেছি। এখানে কিন্তু দুইটি পরাবৃত্ত হচ্ছে দুই পাশে। তাহলে এখানে একটি উপবৃত্ত এস আর এখানে কি আরেকটি উপকেন্দ্র হচ্ছে, এখানে উপকেন্দ্র এস, একটি উপকেন্দ্র হচ্ছে এস প্রাইম। ঠিক আছে? আচ্ছা, আমরা এম জেড হচ্ছে এই উপকেন্দ্র হলে এই পাশে হচ্ছে তার কি দ্বিঘাক্ষ। তাহলে এটা হচ্ছে এই উপকেন্দ্রের সাপেক্ষে দ্বিঘাক্ষ এম জেড। এম জেড আমরা যদি এটাকে বলি এম প্রাইম আর এম প্রাইম জেড প্রাইম, এন জেড দিতে পারি, এন জেড এন প্রাইম। তাহলে এখানকার কি নিয়ামক হচ্ছে এন জেড প্রাইম এন প্রাইম। এবং আমরা কি জানি, এ এবং সি এ তার মাঝখানে কি থাকে, এই দুইটার মাঝখানে হচ্ছে জেড এবং
কেন্দ্র, হ্যাঁ, তার মাঝখানে কি থাকে, এটা হচ্ছে আমার তার, এটা হচ্ছে কি অধিবৃত্তে উপস্থিত দুটি বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমাদের এখানে দেখো সূত্রগুলো কি আসে। তাহলে আমরা উপবৃত্তের সূত্র করেছিলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে তার প্রমিত সমীকরণ, এবং সেখান থেকে তার অন্যান্য সূত্রগুলো যদি আমি দেখতে চাই তাহলে আমি পাবো যে, খেয়াল করো, উৎকেন্দ্রিকতা প্রথমে আসে আমাদের, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতাকে কি দিয়ে প্রকাশ করেছিলাম, ই। তাহলে ই ইকুয়াল টু রুট ওভার, ই ইকুয়াল টু রুট ওভার আমার কি ছিল, যে এ স্কোয়ার, ওখানে মাইনাস ছিল এখানে প্লাস হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। আচ্ছা, আমরা এখান থেকে পাবো যে উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক কি পাবো, খেয়াল করো, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক পাবো প্লাস মাইনাস এ ই কমা 0, প্লাস মাইনাস এ ই 0, এটা কি উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক সেটি পাবো প্লাস মাইনাস এ 0, এটা কোথায়, এই যেটা। আচ্ছা, এই সমান তো আমরা জানি। এখন আসো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, x ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ, দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ, x ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই। এখন প্রশ্ন হতে পারে সরাসরি সূত্রগুলো লিখেছি কেন, আমরা কিন্তু উপবৃত্তের সমীকরণের এগুলো সবগুলো বুঝিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আমরা, আর আমার মনে হয় যে ধরে ধরে বোঝানোর দরকার নেই, সূত্রগুলো দেখলেই আমরা পারবো, ঠিক আছে। এখানে বৃহদাক্ষের সমীকরণ, বৃহদক্ষের সমীকরণ বা আর অক্ষের সমীকরণ এবং অনুবন্ধী অক্ষের সমীকরণ। আসো আর অক্ষের সমীকরণ মানে বৃহদক্ষের সমীকরণ, আর অক্ষকে আমরা বৃহদক্ষ বলবো, আর অক্ষের সমীকরণ যেটি হচ্ছে আমার y ইকুয়াল টু 0 এবং অনুবন্ধী অক্ষের সমীকরণ পাবো x ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের এই সূত্রগুলো জানলেই আমরা অধিবৃত্তের সবগুলো প্রবলেম সলভ করতে পারব। তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। দেখো আমাদের ইকুয়ালিটি প্রবলেম দেওয়া আছে x স্কয়ার বাই 144 মাইনাস y স্কয়ার বাই 25 ইকুয়াল টু 1। এটা কিসের সমীকরণ, আমরা একটু আগে দেখলাম অধিবৃত্তের প্রমিত সমীকরণ, এবং সেই সমীকরণ থেকে বলছে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক এবং উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা কি আকারে সাজাই, প্রমিত আকারে সাজাই, তাহলে দাঁড়াবে এরকম ব্যাপারটা, x স্কয়ার বাই 12 হোল স্কয়ার y স্কয়ার বাই 5 স্কয়ার ইকুয়াল টু 1।
বা আমরা যদি সেই সাজানোটা বলি, সেই সাজানোটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এ ইজ গ্রেটার দেন বি। এই আকারে সাজালাম না? আচ্ছা, তার মানে কি আমাদের এখানে দাঁড়াচ্ছে যে এখানে এ সমান হচ্ছে 12 এবং বি সমান হচ্ছে 5, তাহলে এ ইজ গ্রেটার দেন বি। তাহলে এখন আসো উৎকেন্দ্রিকতা। তাহলে এখান থেকে আমরা উৎকেন্দ্রিকতা ই সমান পাবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে আসো এ স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি 144, এ সমান 12, এ স্কোয়ার সমান সমান 144, 25 ডিভাইডেড বাই 144, তাহলে থাকলো এখানে 169 আর 144 সমান সমান থাকে 13/12। তাহলে এই সমান আমরা কি পাচ্ছি 13/12। দ্যাট মিনস উৎকেন্দ্রিকতার সমান আমরা এইটুকু পাচ্ছি। এখন আসো অধিবৃত্তের কি চাচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্রের সমীকরণ। উপকেন্দ্রের আসলে একটা উপকেন্দ্র দ্বয়ের সমীকরণ হবে। আচ্ছা, এটা সমান আমরা কি জানি প্লাস মাইনাস এ ই, এ ইজ গ্রেটার দেন বি হলে প্লাস মাইনাস এ ই আর 0, প্লাস মাইনাস এ ই 0। তাহলে এখন আসো আমরা প্লাস মাইনাস এ ই, এই সমান আমরা কি পেলাম 12, ই সমান কি পেলাম 13/12 আর এটা 0, তাহলে আমরা কি পাচ্ছি প্লাস মাইনাস 13 0। তাহলে দুইটি সমীকরণ হচ্ছে, কিন্তু একটি হচ্ছে প্লাস 13 0 আর একটি হচ্ছে মাইনাস 13 0। তাহলে উপকেন্দ্র দুইটির সমীকরণ হচ্ছে প্লাস মাইনাস 13 0। ওকে, আচ্ছা এখন একটু উল্টা আরেকটা করবো, দেখো এখন আসো আমরা আরেকটি অধিবৃত্ত সমীকরণ দেবো এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1। তাহলে একটু খেয়াল করো আমাদের অধিবৃত্তের সমীকরণটা কি হচ্ছে। তাহলে মাইনাসটা কিন্তু এই পাশে চলে আসছে, তাহলে এটাকে আমরা একটু লিখতে পারি কিভাবে, যে বা মাইনাস এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার ইকুয়াল টু 1, তাই তো? এখানে আমরা দেখো এই সমান কি পাচ্ছি, এই সমান পাচ্ছি 3 এবং বি সমান পাচ্ছি 2, এই সমান পাচ্ছি 3 এবং বি সমান পাচ্ছি 2, কিন্তু আমার মাইনাসটা এখানে চলে আসছে, তাই তো? তাহলে পুরোটাই কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে। সেখান থেকে বলতেছে অধিবৃত্তের কেন্দ্র, কেন্দ্র, শীর্ষবিন্দু, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র, অক্ষ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ সব কয়টাই বের করতে বলেছে। তারপর আসো অধিবৃত্তের কেন্দ্র, কেন্দ্রটাকে বের করি। কেন্দ্র হচ্ছে আমাদের 0 0, ঠিক আছে? কেন্দ্রে কারণ এক্স এর পাশে আর কিছু নেই, তাই তো? তাহলে কেন্দ্র 0 0, 1 নম্বর চলে গেল। 2 নম্বর বলছে যে তার শীর্ষবিন্দু, 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 যেহেতু মাইনাসটি এর পাশে, তাহলে এটাকে শীর্ষবিন্দুটি উল্টে যাবে, মানে অধিবৃত্তটি হবে উল্টা দিক থেকে, এরকম হবে না, এরকম হবে, ঠিক আছে? তাহলে তার এগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাস, ওখানে কি ছিল a0 a0, আর এখানে উল্টে হয়ে যাবে, শীর্ষবিন্দু হবে 0 প্লাস মাইনাস b। তাহলে আমরা কি পাচ্ছি 0 প্লাস মাইনাস b, b সমান কি পাচ্ছি 2, b সমান কি পাচ্ছি 2। 3 নাম্বার বলেছে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, যেখানে সূত্র মাইনাস আছে তাহলে উৎকেন্দ্রিকতা আমাদের প্রবলেম নেই, জাস্ট এর জায়গায় বি চলে আসবে, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে বি স্কোয়ার।
ওখানে ছিল স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার, এখানে উল্টিয়ে যাবে। তাহলে আমরা কি পাবো দেখো, বি স্কয়ার সমান কি পেয়েছি 4, 4 প্লাস 9 ডিভাইডেড বাই 4, তাহলে এখানে হবে 13 ডিভাইডেড বাই 4, তার মানে √13 ডিভাইডেড বাই 2, √13 ডিভাইডেড বাই 2, তাহলে এই সমান আমরা পাচ্ছি √13 ডিভাইডেড বাই 2। 4 নাম্বার দেখো, উপকেন্দ্র। 4 নাম্বার কি উপকেন্দ্র, এটাও পূর্বে ছিল প্লাস মাইনাস a 0, এখানে হবে 0 প্লাস মাইনাস বি ই, তার মানে 0 থাকবে, প্লাস মাইনাস বি সমান হচ্ছে 2 আর ই সমান হচ্ছে √13 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা কি পাচ্ছি 0 প্লাস মাইনাস √13। ঠিক আছে, উপকেন্দ্র পর্যন্ত আমার গেল, বুঝতে পেরেছ? এখন আসো আরক্ষের দৈর্ঘ্য। পাঁচ নম্বর হচ্ছে অক্ষর দৈর্ঘ্য, তবে আরক্ষের দৈর্ঘ্য ওটা ছিল আমাদের প্লাস 2a, তাহলে এটা কি হবে 2b, তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2a, 2 ইন্টু 3 6। এখন আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তার সূত্র কি 2b স্কয়ার ডিভাইডেড বাই a, তাহলে এখানে হবে 2 ইন্টু 3 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2 স্কয়ার ডিভাইডেড বাই 3। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে a স্কয়ার ডিভাইডেড বাই b, তাহলে 2 ইন্টু 3 স্কয়ার ডিভাইডেড বাই b মানে হচ্ছে 2 সমান সমান হচ্ছে 9। ঠিক আছে, আর 8 নম্বর হচ্ছে নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ, এটা কি পাবো y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই e, b সমান পাচ্ছি 2, e সমান পাচ্ছিলাম √13 বাই 2, তাহলে আমরা এখানে পাচ্ছি 4 বাই √13, তার মানে আমরা পাচ্ছি √13y মাইনাস 4 ইকুয়াল টু 0, √13y মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 4 না মাইনাস minus 4 equal to 0. Okay. আচ্ছা, তাহলে এইটুকু আমার উল্টা দিক থেকে যদি প্রবলেমটা করি তাহলে এটার প্রবলেমগুলো হবে এরকম। ক্লিয়ার? আচ্ছা, কত মিনিট আছে মা? আচ্ছা, এখন আসো আমরা আরেকটি প্রবলেম করি, সেটি হচ্ছে যে অধিবৃত্তের নিয়ামক, অধিবৃত্তের নিয়ামক দেওয়া আছে কি 2x প্লাস y ইকুয়াল টু 1, উপকেন্দ্র দেওয়া আছে 1 1, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে
কেন্দ্রিকতা দেওয়া আছে √30। এটা হচ্ছে উদ্দীপক। এখন তোমাকে বলা আছে যে উদ্দীপকের আলোকে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। উদ্দীপকের আলোকে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমরা মনে করি সেম আগের মতো কি লিখবো, অধিবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু পি এক্স ওয়াই, ঠিক আছে, আমার দেওয়া আছে নিয়ামক, কি দেওয়া আছে নিয়ামক 2x plus y minus 1 equal to 0, উপর কেন্দ্র s equal to দেওয়া আছে 1 1, আর e সমান দেওয়া আছে √3। তাহলে অধিবৃত্তের সংজ্ঞানুযায়ী আমরা কি জানি, অধিবৃত্তের সংজ্ঞানুযায়ী SP equal to E PM। এখানে E এর মান কি গ্রেটার দেন 1, 1 এর চেয়ে বড়। যদি এর মান 1 এর চেয়ে বড় হয় তখন আমরা সেই কণিকটিকে কি বলবো, অধিবৃত্ত। তাহলে SP সমান দেখো কি দাঁড়াচ্ছে, SP equal to s হচ্ছে 1, p হচ্ছে xy, তাহলে x minus 1 whole square এবং আমরা পাচ্ছি y minus 1 whole square। আচ্ছা, e সমান পাচ্ছি √3, pm হচ্ছে তারপর দূরত্ব, নিয়ামকের উপর লম্ব দূরত্ব, ডিভাইডেড বাই হচ্ছে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। ওকে, আচ্ছা, এখন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে পাবো উভয় পক্ষে বর্গ করলাম। এইটুকু বুঝতে পেরেছো কিনা দেখো, ঠিক আছে। অধিবৃত্তে তোমাদের বেশি সমস্যা হওয়ার কথা না, কারণ উপবৃত্তে আমি তোমাদেরকে পড়িয়েছি। এখন আসো, বা আমরা যদি এটা কি করি তাহলে কি দাঁড়াবে, x স্কয়ার twice x plus 1 y স্কয়ার twice y plus 1। এখানে যদি বলি তাহলে 3 ইন্টু আমাদের এই পাশে দাঁড়াবে 3x plus y minus 1 whole square, আর এখানে আমরা পাবো 5, এখানে আমরা পাবো কি 5। তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেশন করি, 5x স্কয়ার 5y স্কয়ার 10x 10y 10 ইকুয়াল টু, আমরা এই দিক থেকে পাচ্ছি 3 ইন্টু a স্কয়ার, তার মানে 9a স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস twice ab প্লাস twice bc প্লাস twice ca। ঠিক আছে, সূত্র
5x square 5y square minus 10x 10y plus 10 27x square 3y square plus 3 18xy 6y 18x। বা আমরা যদি এখন যোগ বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা থেকে যদি এটা বিয়োগ করি এটা কি 3x ছিল, সরি এটা ছিল 2x, আচ্ছা 3x হলো সমস্যা নেই। 3x যদি বলি, আমরা এখানে তো 2x করেছি, এটা 2x, তাহলে এখানে আমি 3x দিয়েছি তাই আমার একটু ভুল হয়েছে, এখানে হবে 4x স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে 4xy, এখানে হয়ে যাবে 2y, এখানে হবে 4x, তাহলে চেঞ্জ হয়ে যাবে। এখানে 3 করেছি, 2 ছিল, হ্যাঁ, 12x স্কয়ার plus 3y square plus 3 12xy minus 6y 12x, তাহলে আমার দাঁড়াচ্ছে এখানে minus 7x square, এটা যদি বলি plus 2y square minus 12xy 10x আর ওখানে আছে minus 12x plus 2x, তাহলে এখানে আসতেছে আমাদের y, তাই না, minus 4y আর আসতেছে 7 equal to 0। তাহলে দেখো লাস্টে আমরা কি বলতে পারি, 7x square minus 2y square plus 12xy minus 2x plus 4y minus 7 equal to 0। ইহাই নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ। আচ্ছা, তাহলে আমার মার্ক বন্টন হবে যে আমরা লিখব প্রথমে pxy অধিবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, এই যে একটি ধরবো তার জন্য 1, তারপরে আমাদের সংজ্ঞানুযায়ী SP equal to EPM, তাই তো, সেই সংজ্ঞাটা যে তুমি জানো তার জন্য আরও 1 নাম্বার পাবে। 3 নাম্বার মার্ক হচ্ছে যে SP, সেই দূরত্বের সমীকরণটাও আমরা এই একাদশ দ্বাদশ শ্রেণীতেই পড়েছি, তাহলে সেই দূরত্বের সমীকরণটা আমার মনে আছে, তার জন্য 1। এবং PM হচ্ছে কোনো বিন্দু থেকে তার উপর একটি রেখার উপর অঙ্কিত লম্বের দূরত্ব, সেই দূরত্বের সূত্রের জন্য আমরা আরও 1 নাম্বার পেব। এবং লাস্টলি আমরা সমীকরণটা যদি সমাধান করতে পারি তাহলে তুমি আরও 1 মার্ক পাবে। এভাবে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা হবে। আচ্ছা, আজকের ক্লাসে আমি অধিবৃত্ত পড়ালাম। অধিবৃত্তের কি পড়ালাম বলো? অধিবৃত্তের প্রমিত সমীকরণ পড়ালাম, সেই সাথে এই প্রমিত সমীকরণ অনুযায়ী আমাদের প্রত্যেকটা সূত্র আমরা দেখলাম। কি সূত্র দেখলাম? যে তার কেন্দ্রের সূত্র, তারপরে দেখলাম শীর্ষবিন্দু, তারপরে দেখলাম আর অক্ষ অনুবন্ধী অক্ষ, তারপর আমরা কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে 5 নম্বরে উপকেন্দ্রের সমীকরণ, তারপর আমরা পড়লাম দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ, তারপর আমরা বললাম অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তারপরে আমরা পড়লাম যে আরক্ষের সমীকরণ, অনুবন্ধী অক্ষের সমীকরণ, তাই তো। এবং আমরা লাস্টলি দেখলাম যে সংজ্ঞা অনুযায়ী বা চিত্র অনুযায়ী অধিবৃত্তের আরেকটি সূত্র আছে SP equal to EPM। সেটা কি? P যদি কোনো একটি বিন্দু হয় এবং S যদি তার উপকেন্দ্র হয়, হ্যাঁ, এবং সেখানে যদি একটি নিয়ামক রেখা থাকে, তাহলে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। কোন সূত্রটি? SP equal to
BEPM। তাহলে এই সব কিছু মিলিয়ে আমি সেখান থেকে তোমাদের দুরকমভাবে অধিবৃত্ত হতে পারে। একটি টেক্স অক্ষ বরাবর আমরা ছবি দিয়ে দেখিয়েছি, আর এটা হচ্ছে উপর নিচে করে। তাহলে একটিতে হচ্ছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটি একটি সমীকরণ পড়েছি। আরেকটি পড়েছি মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এরকম আরেকটি সূত্র, দুইটি সূত্র পড়েছি আমরা। কি কি সূত্র পড়েছি? একটা পড়েছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আর একটু উল্টাটাও পড়েছি, কি পড়েছি? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। এবং যখন আমাদের এটি হয়েছে তখন আমাদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে। শীর্ষবিন্দু প্লাস মাইনাস এ জিরো না হয়ে 0 প্লাস মাইনাস বি হয়েছে। উপকেন্দ্র প্লাস মাইনাস এই কমা 0 না হয়ে 0 প্লাস মাইনাস বিই হয়েছে। এভাবে আমরা চেঞ্জ করে দুইটি অঙ্কই কিন্তু আমি দেখিয়েছি দুই নিয়মে। তারপর আমরা এসপি ইকুয়াল টু ইপিএম, এই টাইপেরও একটি অঙ্ক আমরা দেখেছি। তাহলে এখন যদি আমি একটি নতুন আরেকটি অঙ্ক করতে চাই তাহলে আমার সময় সংকুলান হবে না। তাই আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করব, হয়তো একটু আগে শেষ হয়ে যাচ্ছে। তোমরা এই অঙ্কগুলোই আবার করতে থাকবে এবং তোমাদের বই থেকে এই টাইপের যে অঙ্কগুলো আছে সেইগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করতে থাকবে। যদি কোথাও দেখো যে প্রবলেম হচ্ছে এই তিনটি নিয়মের মধ্যে, তাহলে আমাকে পরের ক্লাসে বলবে, যে ইনবক্সে লিখে দিবে যে এই অঙ্কটি মিস একটু দেখেন, বা আমি এই জায়গায় পারছি না, আমাকে এই জায়গায় একটু হেল্প করেন। আমি আরেকটি ক্লাসেই অধিবৃত্তের উপর নিব এবং সেখানেও সৃজনশীলতাকে কিছু অঙ্ক করিয়ে আমাদের এইচএসসির পুনর্বিন্যস্ত, যেটি তোমাদের জন্য অনেক অল্প করে সিলেবাস দিয়ে পরীক্ষা নেওয়ার কথা বলেছে, সেই সিলেবাস অনুযায়ী আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আমরা আবার রিভিশনে যাব, ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপার দুটাই রিভিশনে যাব। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই রাখি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ হাফিজ।